আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে সিনট্যাক্স কমেন্ট ভেরিয়েবল। ওকে, তো সিনট্যাক্স জিনিসটা কি? সিনট্যাক্স হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ কিভাবে লেখে সেটা। তো অনেকটা মনে করতে পারেন আপনারা HTML এর ভিতরে যে ট্যাগগুলি করে আসছেন, এই যে ট্যাগ, তো এই টাইপের আর কি, অর্থাৎ ল্যাঙ্গুয়েজটা কিভাবে লেখা হয় সেটা। তো তার আগে আমি আপনাদেরকে দেখাই দিই যে জাভাস্ক্রিপ্ট কিভাবে লেখা যায়। গতকালকে বলছিলাম, আবার একটু রিপিট করি। জেএস হচ্ছে ইন্টারনাল জেএস ইউজ করা যায় স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে। স্ক্রিপ্ট ট্যাগ এর ভিতরে আমরা জাভাস্ক্রিপ্টের কোড লিখতে পারি। আর একটা কাজ করতে পারি, আমরা এখানে একটা ফোল্ডার নেই, সেম অ্যাসেটস, তারপরে হচ্ছে এর ভিতরে একটা নেই জেএস। জেএস ফোল্ডার নিলাম, এর ভিতরে আমি দেখি হচ্ছে কাস্টম জেএস। ঠিক আছে, তো এই ফাইলটাকে আমরা লিঙ্ক করাইতে পারি। ওয়ালাইকুম আসসালাম। কালকের ভিডিও হয় নাই, কালকে ভিডিও করার মতো কিছু ছিল না ক্লাসে। আচ্ছা, স্ক্রিপ্টের পরে লিখতে হয় এসআরসি ইকুয়াল টু অ্যাসেটস, তারপরে হচ্ছে জেএস, তারপরে কি কাস্টম জেএস। এরপরে স্ক্রিপ্ট একটা ক্লোজ করে দিলেই হচ্ছে। এই যে এর ভিতরে যদি আমি কোনো কোড লিখি, মনে করেন ডকুমেন্ট ডট গেট ইলেভেন আইডি, লাস্ট এইটুকুই বলি, তো দেখি ঠিক মতো আমাদের লিঙ্ক হয়েছে কিনা। কন্ট্রোল ইউ, এই যে দেখেন চলে আসছে। তো এই দুইভাবে আমরা জিএস কোড লিখতে পারবো। এটা হচ্ছে ইন্টারনাল আর এটা হচ্ছে এক্সটার্নাল, জাস্ট সিএসএস এর মতোই। আচ্ছা, মানে এক্সটার্নাল আর ইন্টারনাল ইউজ করার সিস্টেম সিএসএস এর মতো, কোড হওয়ার সিএসএস এর মতো মনে করেন না কেউ। আচ্ছা, তো আজকে আমরা এখানে দেখব সিনট্যাক্স। তো আগে বলে রাখি, আমরা ডম শুরু করার আগ পর্যন্ত আউটপুটগুলিকে HTML ফাইলে ওইভাবে দেখতে পারবো না, মানে যেভাবে আমরা বুটস্ট্র্যাপে দেখছি বা HTML CSS দিয়ে দেখছি ঠিক ওইভাবে দেখবো না। এখানে আমরা আউটপুটের জন্য ইউজ করব কনসোল ডট লগ। এর ভিতরে আমি লিখলাম হ্যালো, হ্যালো ওয়ার্ল্ড থাকে না প্রথমে, হ্যালো ওয়ার্ল্ড। এটা যখন আমি রান করবো, এই হ্যালো ওয়ার্ল্ড কোথায় আসবে? এটা আসবে হচ্ছে ইন্সপেক্টে যাবেন, কনসোলে যাবেন, এই যে কনসোলের ভিতরে। তো এটাকে আমরা একটা ডিবের ভিতরে প্রিন্ট করতে পারি, ঠিক আছে, বাট সেটা এখন আমাদের আসলে উপজীব্য বিষয় নয়। বলি H1, এর ভিতরে আমি আইডি বলি, ক্লাস লাগবে না, আইডি বলে দেই হচ্ছে কি বলবো, টেক্সট বললাম আমি। তো এখানে যদি লিখি ডকুমেন্ট ডট বাই আইডি টেক্সট dot inner html inner html বলতে বললাম হ্যালো ওয়ার্ল্ড। এটা এখন এখানে চলে আসবে, এই যে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। এইভাবে আমরা প্রিন্ট করতে পারি, সমস্যা নেই, বাট আমরা দেখবো ম্যাক্সিমামই হচ্ছে কনসোলে, এখানে যে সব দেখবো এমন না। আচ্ছা, তো কিভাবে কোড লেখা শুরু করতে হয় এটা আমরা বুঝছি যে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে। আর যদি আপনি জেএস নেন তাহলে আর কিছু লিখতে হবে না, মানে স্ক্রিপ্ট ট্যাগ আর নিতে হবে না। সিএসএস যদি আপনি এখানে লেখেন, ইন্টারনাল সিএসএস, এখানে কি লিখতে হয়? স্টাইল লিখতে হয় না? স্টাইল লিখে তো লিখতে হয় নাকি? বাট আপনি যখন ডট সিএসএস ফাইলের ভিতরে সিএসএস লেখেন তখন স্টাইল ট্যাগ নেওয়া লাগে? তখন কিন্তু স্টাইল ট্যাগ নেওয়া লাগে না। তো জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আপনি যখন HTML ফাইলের ভিতরে জাভাস্ক্রিপ্ট লিখবেন
সেই কোডগুলি লিখবেন হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে। আর যখন জেস ফাইলে লিখবেন মানে ডট জেস যেটা, এর ভিতরে আপনার ট্যাগ লিখতে হবে না। ওকে, হ্যাঁ করেন, বলেন। হুম, আচ্ছা আপনার কোশ্চেন আমি বুঝছি। আপনি বলছেন কখন ডকুমেন্ট ডট রাইট লিখতে হবে, আমি হ্যাঁ বুঝতে পারছি। আর কখন হচ্ছে আপনি কনসোল লগ ইউজ করবেন। কনসোল লগটা নর্মালি আমরা ইউজ করি ডিবাগিংয়ের জন্য। ডিবাগিং কীরকম, যেমন মনে করেন কোন কী ডাটা আছে, কীরকম ডাটা আছে, এটার আউটপুট দেখার জন্য এখানে ইউজ করি। আর ফাইনাল আউটপুটটা আমরা দেখি হচ্ছে HTML ফাইলে। আপনি কনসোল লক করে দিলে ইউজার কিন্তু এখানে এসে দেখবে না, ইউজার তো দেখবে HTML এর ফাইল। তো HTML এর ভিতরে আপনি যে ডাটাটা পাঠাচ্ছেন সেই ডাটাটা ইউজার দেখবে। ইউজার তো মানে ইউজারের এত সময় নাই যে কনসোল ওপেন করে আপনার ডাটা দেখবে, ঠিক আছে? তো এইটা নর্মালি আমরা ডিবাগিংয়ের জন্য বা কোড কোথায় ভুল হয়েছে কিনা, কোডটা ঠিকমতো রান করতেছে কিনা, এরকম জায়গায় জায়গায় প্রিন্ট করে নর্মালি দেখি, ঠিক আছে? আচ্ছা, তো এরকম আউটপুট আমরা আরও দেখতে পারি। এটা কনসোল লগ দিলাম, এবার আপনি দেখতে পারেন হচ্ছে অ্যালার্ট দিয়ে ডকুমেন্ট রাইট দিতে পারেন, ঠিক আছে? আমি এখানে একটা অ্যালার্ট রান করে দিই, অ্যালার্টের ভিতরে বললাম হ্যালো। এই দেখেন এখানে একটা অ্যালার্ট চলে আসছে। যতবার রিলোড দিবেন ততবার অ্যালার্টটা এখানে আসবে, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এখন আমাদের এখন শিখতে হবে হচ্ছে ভেরিয়েবল। তো ভেরিয়েবল কি জিনিস? আচ্ছা কমেন্টটা বলে দেই, কমেন্ট কেন করে আমরা HTML CSS এ কমেন্ট করে আসছি, মনে আছে তো সবার নাকি? তো এখানে কমেন্ট করতে হয় ডাবল স্ল্যাশ, এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। এই যে দেখেন এই লাইনটা কমেন্ট আউট হয়ে গেছে। আর যদি মাল্টি লাইন করেন তখন হচ্ছে এভাবে দিয়ে যেখানে শেষ করবেন, এই যে মাল্টি লাইনের জন্য হচ্ছে স্ল্যাশ স্টার, আবার স্টার স্ল্যাশ, স্ল্যাশ স্টার দিয়ে শুরু, স্টার স্ল্যাশ দিয়ে শেষ। আর যদি সিঙ্গেল লাইন হয় ডাবল স্ল্যাশ দিলেই কাজ শেষ। এটা হচ্ছে কমেন্ট। তো এখন শিখবো হচ্ছে আমরা ভেরিয়েবল। কেউ কি জানেন ভেরিয়েবল কি জিনিস? জি স্যার। কি জিনিস বলেন তো ভেরিয়েবল? এটা পাত্র স্যার। হুম, এটা যে কিছু ডাটা আপনি কাউকে দেন। রাইট, হ্যাঁ রাইট। ভেরিয়েবল হচ্ছে ইটস লাইক এ কন্টেইনার, মানে একটা পাত্র। বা ডিটেলসে যদি আমি আলোচনা করি তাহলে বলতে পারেন আমরা কম্পিউটারের মেইন মানে মেমোরি কোনটা? পিসির মেমোরি স্যার মাদারবোর্ড। এই মাদারবোর্ড মেমোরি হয় কেমনে? কি বলেন এগুলা? হার্ড ডিস্ক না র্যাম? স্যার হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক হচ্ছে স্টোরেজ, র্যাম হচ্ছে কম্পিউটারের মেমোরি। আমি যে অ্যাপ্লিকেশনটা রান করে আছি, আচ্ছা একটু ডিফারেন্সটা বুঝেন, ভেরিয়েবলের সাথে এটা সম্পর্কিত, যেমন একটু বলি। আপনি যখন কোনো কাজ করবেন, যেমন আমি এখানে অ্যাপ্লিকেশনটা রান করছি, অ্যাপ্লিকেশনটা রান কিন্তু হার্ড ডিস্কে হয় নাই। অ্যাপ্লিকেশনের ফাইলগুলি সব হার্ড ডিস্কের ভিতরে আছে, বাট আমি যখন রান করছি তখন ও হার্ড ডিস্ক থেকে ডাটাগুলি এনে র্যামের ভিতরে রাখছে, ঠিক আছে? র্যামে রাখছে এবং সেখান থেকে আমি কাজ করতেছি।
অ্যান্ড যেটা আমি সেভ দিচ্ছি সেই ডাটাটা গিয়ে থাকতেছে হচ্ছে হার্ড ডিস্কের ভিতরে বা স্টোরেজের ভিতরে, ঠিক আছে? তো যত কাজ রানিং আছে, রানিং টাস্ক সব থাকে হচ্ছে মেইন মেমোরি বা র্যামের ভিতরে। ক্যাশ মেমোরি আছে, আরও অনেক কিছু আছে, সেগুলিতে না যাই, র্যামের ভিতরে। তো একটা ভেরিয়েবল নেওয়া মানে হচ্ছে র্যামের ভিতরে আমি একটা স্পেস নিয়ে নিলাম, যে এই স্পেসটা র্যামের মেমোরিগুলি কেমন থাকে, মেমোরির ব্লক হয়। তো মনে করেন একটু দেখাই আপনাদের, এই যে এই টাইপের র্যামের ভিতরে ব্লক থাকে, বুঝছেন? ভার্চুয়াল, এগুলো কিন্তু দেখা যায় না, ভার্চুয়ালি এরকম ব্লক থাকে। তো এইগুলি মনে করেন ফাঁকা, ঠিক আছে? তো এই ফাঁকা জায়গা যেটা আছে, আমি কি করলাম যে আমি একটা ভেরিয়েবল নিলাম। এই ভেরিয়েবলটা নেওয়া মানে হচ্ছে মনে করেন এই ব্লকটা আমি বুকিং দিলাম যে এই জায়গাটা ফাঁকা রাখবা, অন্য কোনো ডাটা এখানে দিবা না, আমি এই ভেরিয়েবলটার ভিতরে যে ডাটাটা রাখবো সেই ডাটাটা এখানে রাখবা, ঠিক আছে? তো একটা, তাহলে কি হলো, এখানে একটা স্পেস বা একটা জায়গা সে অ্যালোকেট করলো আমার জন্য। তো ভেরিয়েবলটাও সেম, মানে ভেরিয়েবলটা এজন্য এখানে ডিক্লেয়ার করা, আমি এখানে বললাম লেট নেম, নেম ইকুয়াল টু মনে করেন আমার নাম দেই। তো আমি এখানে কি করলাম দেখেন, আমি নেম নামে একটা ভেরিয়েবল নিলাম, নিয়ে এখানে বললাম 9। তো কি হয়েছে এখানে, কাজটা হয়েছে যে এই র্যামের একটা ব্লকের ভিতরে আমার নামটা স্টোর হয়ে গেছে বা এখানে রেখে দিছে। আমি এরকম 10টা ভেরিয়েবল নিলে ও 10টা ব্লক এভাবে রিজার্ভ করে রাখবে আমার এই ডাটাটা রাখার জন্য। তো পাত্র কেন বলছি ভেরিয়েবলকে, বুঝছেন? আচ্ছা, তো এখন এই ভেরিয়েবলের উদ্দেশ্য কি, ভেরিয়েবল কি করব? তো তার আগে একটা জিনিস বুঝি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মেইন উদ্দেশ্য কি জানেন? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মেইন উদ্দেশ্য হচ্ছে ডাটা প্রসেস করা, ঠিক আছে? আপনি যত যা কিছু করেন মেইনলি আপনি ডাটাই প্রসেস করতেছেন। আমি এখানে যে নাম লিখলাম 9, এটা কিন্তু একটা ডাটা। আবার আপনি এখানে যে মনে করেন HTML ফাইলটা এখানে দিলাম, এগুলি কি সব ডাটা। তো এই ডাটাকে প্রসেস করাই হচ্ছে সবগুলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজ। এখন ডাটাটা অনেক টাইপের হয়, ইমেজ হইতে পারে, আবার মনে করেন কিছু নাম্বার হইতে পারে, আবার মনে করেন কিছু অ্যালফাবেট হইতে পারে, তারপরে দশমিক সহ নাম্বার হইতে পারে, এবং ডাটার অনেকগুলি টাইপ আছে। তো সেগুলি আমরা দেখবো সামনে আগামী দিন ইনশাল্লাহ, আগামী দিন বলতে নেক্সট ক্লাস। তো আমাদের মেইন কাজ হচ্ছে ডাটাকে প্রসেস করা। তো এই ডাটাকে স্টোর যদি আমি না করতে পারি তখন আমি ডাটা কিভাবে প্রসেস করব? তো ডাটা স্টোরের তো আমার একটা ওয়ে লাগবে। তো সেই ওয়েটা হচ্ছে ভেরিয়েবল। তো জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল লেখার কিছু নিয়ম আছে। জাভাস্ক্রিপ্ট না, সব ল্যাঙ্গুয়েজেই ভেরিয়েবল ডিক্লেয়ার করার এক একটা ল্যাঙ্গুয়েজে এক এক সিস্টেম বা এক এক নিয়ম। জাভাস্ক্রিপ্টের নিয়ম হচ্ছে হয় আপনি ইউজ করবেন লেট, আদারওয়াইজ ইউজ করবেন ভার। ভারটা আমরা ইউজ করি না, এই যে দেখেন আমি ভার লেখার সাথে সাথে বলছে যে ভার ইজ ইউজড ইনস্টেড অফ লেট অর কনস্ট মানে কনস্ট্যান্ট, আসতেছি সেটা পরে। তো বলছে যে ভার এখানে আর ইউজ করো না, ইউজ করো লেট অথবা কনস্ট। তো ভারটা আমরা খুব ব্যাপকভাবে ইউজ করতাম হচ্ছে ES5 পর্যন্ত। যখন ES6 আসলো, মানে জাভাস্ক্রিপ্টের ভার্সন ES6 চলতেছে এখন। ES6 মানে হচ্ছে ECMAScript 6। তো ES6 এর আগে ভার ইউজ হইতো, ES5 পর্যন্ত ভার ছিল, আর ES6 এর পরে এটা ভারটাকে একটু ডেভেলপ করে ওরা লেট করছে। আচ্ছা, তো ফার্স্টে আমাদের লিখতে হবে ভার অথবা লেট। তো যখনই আপনি লিখবেন ভার অথবা লেট, আর একটা জিনিস আছে কনস্ট। তো কনস্ট আমরা একটু পরে আসি, কনস্ট্যান্টটা একটু অন্য জিনিস, মানে ভেরিয়েবলের মতোই বাট একটু অন্য কথা আছে, সেটা লাস্টে আসি। তো আপনি হয় লিখবেন ভার, যদি আপনি ভার লিখেন তখন জাভাস্ক্রিপ্ট বুঝবে
যে পরে যে শব্দটা লিখবে সেই শব্দটা হচ্ছে একটা ভেরিয়েবল, বা আপনি যদি এখানে লেট লিখেন, এই লেটের পরে যেই শব্দটা থাকবে এটা একটা ভেরিয়েবল, এটা সে বুঝে নিবে জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, এখন এই যে আমি নামটা লিখলাম, এই নামটা লেখারও কিছু নিয়ম আছে। আপনি চাইলে এখানে ওয়ান নেম এভাবে লিখতে পারবেন না, আবার মনে করেন এভাবেও লিখতে পারবেন না, মাই নেম এটা লিখতে পারবেন না। তো কিছু নিয়ম আছে এই নেমটা যে লিখবেন, ভেরিয়েবল নেমটা। নাম্বার ওয়ান শর্ত, হয় আপনি আন্ডার স্কোর দিয়ে শুরু করবেন, যে আন্ডার স্কোর নেম এভাবে শুরু করবেন, অথবা যে কোনো অ্যালফাবেট দিয়ে, ছোট হাত হোক বড় হাত হোক সমস্যা নেই, অ্যালফাবেট অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত। তো আন্ডার স্কোর দিয়ে নর্মালি আমরা শুরু করব না, এটা বৈধ বাট ইউজ করব না আমরা। তো আমরা ভেরিয়েবলের শুরুতে অবশ্যই ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত অথবা বড় হাতের এ থেকে জেড পর্যন্ত দিব প্রথমে। লাস্টে কিন্তু আপনি নাম্বার দিতে পারতেছেন, বা ফার্স্ট অক্ষরের পরেও, যেমন ফার্স্ট অক্ষরের পর এখানেও নাম্বার দিতে পারতেছেন, কোনো সমস্যা নেই। বাট ফার্স্টে কখনো আপনি নাম্বার দিতে পারবেন না, শুধু নাম্বার না, এ থেকে জেডের বাইরে অন্য কিছু দিতে পারবেন না। এক, দুই নম্বর কথা, এই নামটার ভিতরে কোনো স্পেস হবে না। তো এখন বলতে পারেন যে আমি এখানে লিখবো ফার্স্ট নেম, মানে আমার ভেরিয়েবল নেম হবে ফার্স্ট নেম। তো সেই কেসে আপনি কি করবেন? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। তো আমার ভেরিয়েবল নাম লাগবে ফার্স্ট নেম অথবা লাস্ট নেম অথবা মাই নেম, দুইটা শব্দের, তিনটা শব্দের বা 10টা শব্দের ভেরিয়েবল লাগবে আমার। আমি তখন কি করব? মাঝে হয় আন্ডার স্কোর দিবেন ফার্স্ট নেম, বলতেছি ফার্স্ট নেম। প্রোগ্রামিংয়ে কিছু কেস আছে, আমরা কি জানি? আমরা নর্মালি জানি দুইটা কেস, একটা হচ্ছে এ বি সি ডি, এটা হচ্ছে কি আপার কেস, আর একটা কেস হচ্ছে ABCD, এটাকে বলি হচ্ছে আমরা লোয়ার কেস, তাই তো? তো আমরা এই দুইটা কেস জানি, বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আরও কয়েকটা কেস আছে। যেমন মনে করেন FIRST ফার্স্ট নেম, এটা একটা কেস, এটা হচ্ছে আর একটা কেস, তারপরে এটা হচ্ছে আর একটা কেস, এটাকে বলে হচ্ছে ক্যামেল কেস, এটা হচ্ছে স্নেক কেস, সরি ক্যাবাব কেস, আর এটা হচ্ছে স্নেক কেস। ঠিক আছে, আমরা এখানে যদি সার্চ দেই, দেখেন এস এই যে আন্ডারস্কোর যেটা দিবেন এটা হচ্ছে স্নেক কেস, এই যে এই যে এটা গেলে সবগুলা দেখতে পাবো আমরা, কতগুলা কেস, ক্যামেল কেস, প্যাসকাল কেস, স্নেক কেস, ক্যাবাব কেস, অনেকগুলা কেস আছে। এই যে এটা দেখলেই আমরা বুঝতে পারতেছি, এই যে ছোট হাত দিয়ে শুরু, বাকি সবগুলি ওয়ার্ডের প্রথম অক্ষর হচ্ছে বড় হাত, সেটা হচ্ছে ক্যামেল কেস। প্যাসকাল কেস হচ্ছে সবগুলি বড়, এই যে ফার্স্ট, সরি এটা 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 তারপরে স্নেক কেস, স্নেক কেস হচ্ছে সব ছোট হাতের, ঠিক আছে। আর কেবাব কেস, কেবাব কেস এটা হচ্ছে আন্ডার স্কোর অ্যাকচুয়ালি, আর এটা এটা ভুল ইয়ে হয়েছে, এখানে ভুল বলছে, হাই এস কি বলে এটাকে, হাইফেন, হাইফেন ইউজ করা যাবে না, শুধুমাত্র আমরা ভেরিয়েবলের ভিতরে আন্ডার স্কোর ইউজ করতে পারবো, হাইফেন ইউজ করা যাবে না। ঠিক আছে, ওরা ভুল লিখছে ওখানে। তো হয় আপনি এই ফার্স্ট নেমটাকে এভাবে লিখবেন, মানে এইভাবে লিখবেন, অথবা এভাবে লিখবেন, অথবা এভাবে লিখবেন, এটার যে কোনো একটা লিখতে পারেন। এখন আমার কথা হচ্ছে, আপনি যদি লেখেন এভাবে ফার্স্ট নেম, তাহলে কি কাজ হবে না? কাজ হবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দুইটা কথা, একটা হচ্ছে রুলস, যেটা ব্রেক করলে আপনার কোড রান হবে না, আর একটা জিনিস হচ্ছে কনভেনশন বা রীতি, বেস্ট ওয়ে যেটা। তো আপনি এখানে লিখছেন ফার্স্ট নেম, আমি এখানে রুলস ভঙ্গ করি নাই। রুলস কি আছে? রুলস হচ্ছে ফার্স্টে অ্যালফাবেট দিয়ে শুরু হবে, মাঝে কোনো স্পেস থাকবে না,
যদি কোনো কিছু দিতে হয় মাঝে, সেটা হচ্ছে শুধু আন্ডারস্কোর। তো সেই শর্ত অনুযায়ী আমাদের এখানে রুলস ব্রেক হয় নাই। বাট দেখেন এই জিনিসটা পড়তে কিন্তু কষ্ট হচ্ছে আপনার। এটা ফার্স্ট নেম দেখে এক চান্সে বোঝা যাচ্ছে না, বাট আপনি যখন এটা লিখবেন এভাবে ফার্স্ট নেম, এটা দেখে বোঝা যাচ্ছে ফার্স্ট নেম। এখানে যদি আন্ডারস্কোর দিয়ে দেন দেখতে সুবিধা হচ্ছে বা বুঝতে পারতেছেন। আর একজন ডেভেলপার যদি আপনার কোড দেখে সে বুঝতে পারবে, ঠিক আছে? তো ভেরিয়েবলগুলো এরকম মিনিংফুল এবং যাতে খুব সহজে পড়া যায় এভাবে লিখতে হয়। এখন এখানে আছে মনে করেন আমার নাম ফার্স্ট নেম দেওয়া আছে নাই, বাট আমি এখানে ফার্স্ট নেম লিখলাম আর এখানে লিখলাম মনে করেন আমার ফোন নাম্বার, ব্লা ব্লা ব্লা, ঠিক আছে? এখানে আমি ফোন নাম্বার লিখলাম। এটাও কিন্তু রুলসে এই জিনিসটা কিন্তু সঠিক, বাট কনভেনশনে এই জিনিসটা সঠিক না। কারণ আমি এখানে রাখছি ফোন নাম্বার, আমার এই ভেরিয়েবলটার নাম হওয়া উচিত ছিল ফোন বা ফোন নাম্বার অথবা মোবাইল এই টাইপের, অর্থাৎ রিলেভেন্ট। আমি যেন ভেরিয়েবলটা দেখলে বা ভেরিয়েবলের নামটা দেখলে বুঝতে পারি যে আপনি এর ভিতরে কী ডাটা রাখছেন, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে ভেরিয়েবল লেখার নিয়ম। আচ্ছা, এইটাকে চাইলে আপনারা এখানে এভাবেও রেখে দিতে পারেন, মানে এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন, ঠিক আছে? এইটুকুকে বলবো আমরা ভেরিয়েবল ডিক্লারেশন বা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি আমরা। তো মেইন কথা হচ্ছে র্যামের ভিতরে আমি একটা জায়গাকে রিজার্ভ দিয়ে রাখছি, যে খবরদার এই জায়গাটায় তো কেউ মানে অন্য কোনো ডাটা রাখবে না, আমি রিজার্ভ দিয়ে রাখছি, আমি যে ডাটা রাখবো সেই ডাটাই থাকবে ওখানে, অন্য কোনো ডাটা ওই ব্লকের ভিতরে ঢুকবে না। তো এই রিজার্ভ দিয়ে রাখছি। তো এটা হচ্ছে রিজার্ভেশন দিলাম বা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। আমি কমেন্ট লিখে দেই, ভেরিয়েবল ডিক্লেয়ার না। আচ্ছা, এরপরে হচ্ছে ভেরিয়েবলটার ভিতরে তখন কোনো ডাটা নাই, ডাটা আছে, এটা কিন্তু ব্ল্যাঙ্ক। তো এই ব্ল্যাঙ্কটাকে যদি আমি প্রিন্ট করি, এটা লেখা আসবে আনডিফাইন্ড কনসোল ডট লগ, আমি বললাম ফার্স্ট নেম। দেখেন এটা বলতেছে আনডিফাইন্ড, ঠিক আছে? অর্থাৎ আমি ভেরিয়েবলটা দিচ্ছি বাট এর ভ্যালু আনডিফাইন্ড, এর কোনো ভ্যালু নাই। ওকে, তো এরপরের কাজ হচ্ছে আমাদের মানে জায়গা কিনছেন এবার বাড়ি করেন, ব্যাপারটা এরকম, ঠিক আছে? তো এবার আমরা এর ভিতরে ভ্যালু অ্যাসাইন করব, অর্থাৎ এই যে দেখেন ফার্স্ট নেম বললাম অ্যাসাইনমেন্ট অপারেটর, অর্থাৎ একটা ডাটাকে আরেকটা ডাটার ভিতরে অ্যাসাইন করা। অ্যালজাবরার কথা একটু মনে করেন আপনারা, কি লিখতেন? এক্স ইকুয়াল টু 10, তারপরে কি লিখতেন? ওয়াই ইকুয়াল টু 25 যদি হয় তাহলে এটা এটা এটা, এরকম ছিল না? মনে আছে? তো এই এক্স ইকুয়াল টু 10 এর মানে কি? এই এক্স এর ভিতরে 10 অ্যাসাইন করা আছে, তাই না? অর্থাৎ এক্স এর মান হচ্ছে 10, মানে অনেকভাবে বলা যায় এক্স এর মান হচ্ছে 10 বা এক্স এর ভিতরে এই 10 ভ্যালু অ্যাসাইন করা, এক্স এর ভ্যালু হচ্ছে 10। আপনি যেভাবেই বলেন কথা সত্য। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও সবগুলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাসাইনমেন্ট অপারেটর হয় সমান সমান, এই সমান 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 দিয়ে আমি সামনে যা লিখব সেটা হচ্ছে ভ্যালু। এটা ভেরিয়েবল, সামনে যা লিখব সেটা হচ্ছে ভ্যালু। আমি এর ভিতরে লিখলাম 9, এই ফার্স্ট নেমের ভ্যালু হচ্ছে 9। তো এইখানে দেখেন কাজ কি হলো, আমি এক লাইনে ডিফাইন করলাম, এক লাইনে গিয়ে আবার অ্যাসাইন করলাম। এবার একটু প্রিন্ট করি, দেখেন যে 9 চলে আসছে। ফার্স্ট টাইম আমি প্রিন্ট করে দিলাম, 9 চলে আসছে, অর্থাৎ ভ্যালুটা এখানে চলে আসছে। আচ্ছা, ফার্স্টের লাইনটা দেখেন 14 নম্বর লাইন, একদম সহজ হিসাব বুঝেন। 14 নম্বর লাইনে কি করছেন? আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন, হ্যাঁ? অর্থাৎ আমি একটা পাত্র রাখছি, এই পাত্রের ভিতরে আমি এখন পানি রাখবো না তেল রাখবো না আটা রাখবো না লবণ রাখবো সেটা আমি এখনও জানি না, বাট আমি একটা পাত্র রাখলাম, ঠিক আছে? মনে করেন আপনার টেবিলের উপরে আপনি একটা পাত্রটা রেখে দিলেন। তো এটাকে আমরা প্রোগ্রামিংয়ের ভাষায় বলতেছি ভেরিয়েবল ডিক্লারেশন, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড লাইনে কি হলো? আপনি যে পাত্রটা রাখছেন সেই পাত্রটার ভিতরে
সাপোজ পানি দিয়ে আপনি ভর্তি করলেন। তো এখানে দেখেন ভেরিয়েবলটা ভিতরে আমরা এই নাইমটাকে অ্যাসাইন করে দিলাম, অর্থাৎ নাইমকে রাখলাম এই ফার্স্ট নেমের ভিতরে। এই ফার্স্ট নেম আপনি যখনই লিখবেন তখন আপনি নাইম পাবেন, ফার্স্ট নেম কিন্তু পাবেন না। আসতেছে আসতেছে আসতেছে, এটা হচ্ছে আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। পরে 17 নম্বর লাইনে কি করলাম, 17 নম্বর লাইনে হচ্ছে আমরা ভেরিয়েবলটাকে ইউজ করলাম, ডিক্লারেশন, অ্যাসাইনমেন্ট, আর এটা হচ্ছে ইউজ। ঠিক আছে, অর্থাৎ প্রিন্ট করলাম, অথবা এখানে অন্য অনেক কিছুই হইতে পারতো। কি হইতে পারতো, এই ভেরিয়েবলটা আমরা আর একটা ভেরিয়েবলের সাথে জোড়া লাগাইতে পারতাম, বা এই ভেরিয়েবলটাকে দিয়ে অন্য অনেক কাজ করতে পারতাম। তো যখনই আপনি একটা ভেরিয়েবল দিয়ে কোনো কাজ করবেন বা প্রিন্ট করবেন, সেটাকে বলবো আমরা এই ভেরিয়েবলটা ইউজ করছি। তো 3টা লাইনে 3টা কাজ হয়েছে, ভেরিয়েবল ডিক্লারেশন, ভেরিয়েবল অ্যাসাইনমেন্ট, ভেরিয়েবল ইউজ। বোঝা গেছে এই 3 লাইন কোড? কে বোঝেন নাই বলেন? কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, কোশ্চেন করি আমি। দেখেন ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে, ভেরিয়েবল ডিক্লেয়ার করার রুলস কি, ভেরিয়েবলের ভিতরে ডাটা কিভাবে অ্যাসাইন করে, আর ভেরিয়েবল ইউজটা বাদই দেন। এই কয়টা প্রশ্নের অ্যান্সার আপনাদের সবার কাছে আছে কিনা? আছে সবার কাছে? ওকে, দুই তিন লেখেন আপনি, সমস্যা নেই। এই জিনিসটা আছে হচ্ছে আপনাদের এই যে ডাটা টাইপে, ঠিক আছে? তো এই ক্লাসে আপনারা পাবেন, সমস্যা নেই, বা তার আগেও পাইতে পারেন, সমস্যা নেই। ডাটা টাইপ নিয়ে কথা বলবো। ফার্স্টেই বলে নিছিলাম যে ডাটা অনেক টাইপের হইতে পারে, নাম্বার হইতে পারে, এবিসিডি হইতে পারে, ইভেন একটা ইমেজও কিন্তু একটা ডাটা, একটা ভিডিও সেটাও কিন্তু একটা ডাটা, ঠিক আছে? তো ডাটা অনেক টাইপের হইতে পারে, অবজেক্ট আছে, অ্যারে আছে, হিউজ ডাটার। হ্যাঁ, এটা পরে আসতেছে। আচ্ছা, এখন দেখেন এখানে আমরা কি করছি, 2 লাইনে কাজ করছি। এক লাইনে ভেরিয়েবল ডিফাইন করছি, এক লাইনে অ্যাসাইন করছি। তো প্রোগ্রামিংয়ে আপনাদের মনে হয় বলছিলাম একটা কথা আছে, এটাকে বলে হচ্ছে DRY, ডোন্ট রিপিট ইউরসেলফ। আচ্ছা, মানে কোনো কোড রিপিট করা যাবে না, এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা এর সাথে রিলেটেড, সেটা হচ্ছে কোড যত কম লিখে পারেন। এই কথাটা আমি কিন্তু আপনাদের সব সময় বলছি, সিএসএস করার সময় বলছি, HTML করার সময় বলছি, কোড কম লিখবেন, ঠিক আছে? কোড যত কম লিখবেন তত ভালো। তো এখানে আমি এই কোডটা 2 লাইন না লিখে যদি 1 লাইনে করতে পারি, তাহলে তো আমার 2 লাইন লেখার দরকার নেই। দরকার আছে কি? একটা গল্প বলি আপনাদের। গল্প হচ্ছে, একটা হচ্ছে আগের দিনে তো রাজাদের অনেক ছিল, আধিপত্য ছিল, সব জায়গায় রাজা রাজা। আর রাজাদের সাথে রাজা থাকবে, উজির থাকবে না তা তো হয় না। তো রাজাও আছে, উজিরও আছে, সাথে হচ্ছে মনে করেন এক পেয়াদা আছে, মানে সৈনিক, সাধারণ সৈনিক। তো রাজা উজির মশাইকে মনে করেন, তখন তো স্বর্ণমুদ্রার কারেন্সি ছিল, স্বর্ণমুদ্রা 10 কারেন্সি, মানে 10 স্বর্ণমুদ্রা দিত প্রতি মাসে। আর যে বেটা সৈনিক বা পেয়াদা, তাকে দিত 1 স্বর্ণমুদ্রা। বাট উজির যে ছিল, সে রাজার সাথে সারাদিন ঘুরতো ফিরতো, খাইতো দিত। আর যে সৈনিক, সে তো সারাদিন কঠোর পরিশ্রম করত, ঠিক আছে? তো এখন এই জিনিস দেখেও যখন জানতে পারছে যে রাজামশাই আমার একটা স্বর্ণমুদ্রা দেয় মাস শেষে, আর উজির কিচ্ছু করে না, খালি ঘুরে ফেরে, উজিরকে রাজামশাই 10 দেয়, মানে 10 স্বর্ণমুদ্রা দেয়, এটা তো রীতিমতো অন্যায়। তো সে সচেতন জনগণ, সে রীতিমতো অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলছে।
রাজার কাছে গেছে, রাজামশাই এ কেমন ধরনের অন্যায়, আমি সারাদিন এত কাজ করি, আমাকে আপনি মাত্র একটা স্বর্ণমুদ্রা দেন, আর উজির মশাই সারাদিন কিচ্ছু করে না, ঘুরে ফিরে, আপনি তারা 10 স্বর্ণমুদ্রা দেন, আমি এটা কোনোভাবেই মানব না, আপনার এর উত্তর দিতেই হবে। রাজা ঠান্ডা মাথায় বলতেছে, তুমি কি শুনবা না দেখতে চাও? রাজামশাই দেখতে চাই, দেখতে পারলে আবার শুনে কে? বলে ঠিক আছে, তোমার উত্তর দিতেছি একটু পরে, তো তার আগে এক কাজ করো, তুমি সামনের মাঠে যাও, সামনের মাঠে গিয়ে দেখে আসো তো কয়টা গরু আছে মাঠের ভিতরে। তো তো এক দৌড় দিছে, গিয়ে গরু কয়টা গুনে চলে আসছে, যা দেখতেছে গরু আছে মাঠের ভিতরে 5টা। শাড়িটা শুনছি। গল্প বলছিলাম না? আচ্ছা, না অন্য জায়গা থেকে শুনছেন। তো 5টা গরু পাইছে, ও কি করলো, আইসা রাজামশাই, রাজামশাই 5টা গরু আছে, বলে দ্যাটস ফাইন, তো গরুগুলার কালার কি? রাজামশাই আমি তো কালার দেখি নাই। বলে ঠিক আছে দেখে আসো। ও গেল, দেখলো, মনে করেন ও গিয়ে দেখলো যে হোয়াইট আছে 2টা, আর মনে করেন মিক্সড কালারের আছে আরো 2টা, আর ব্ল্যাক আছে মনে করেন একটা। আচ্ছা, গেল, ভালো কথা। আসছে, আইসা বললো রাজামশাই, রাজামশাই হোয়াইট আছে 2টা, মিক্সড আছে 2টা, আর ব্ল্যাক আছে একটা। রাজামশাই বললো আচ্ছা বলো, তোর ভিতরে পুরুষ আছে কয়টা, মহিলা আছে কয়টা? বলে ধুর রাজামশাই, আমি তো সেটা খেয়াল করি নাই, দাঁড়ান দেখে আসি। দিল দৌড়, দৌড় দিয়ে আইসা দেখলো যে গরু আছে, মানে পুরুষ আছে 3টা, আর মেয়ে আছে 2টা। ভালো কথা, ফিরে আসলো। আসার পরে এখন আবার রাজামশাই জিজ্ঞেস করছে, আচ্ছা এর ভিতরে বাছুর গরু মানে বাচ্চা গরু কয়টা, আর বড় গরু কয়টা? বলে রাজামশাই এত কোশ্চেন কেন আপনার? বলে জানান দেখে আসতেছি, আমি দেখে আসিনি। যা দেখলো আবার মনে করেন 3টা আছে বাচ্চা, আর 2টা আছে মনে করেন বড় গরু। আচ্ছা, এখন বলছে উজির, উজির মশাই এখানে ছিল না, ডাকছে উজিরে, উজির মশাই একটু সামনের মাঠে যান তো, যাই দেখে আসেন তো কয়টা গরু আছে। তো উজির গেছে, যাই আইসা বলতেছে উজির মশাই এখানে গরু কয়টা আছে? রাজামশাই 5টা গরু আছে। তো কি কি কালার আছে? বলে সাদা আছে 2টা, মিক্সড কালার আছে 2টা, আর ব্ল্যাক আছে একটা। বলে ছেলে আছে কয়টা, মেয়ে আছে কয়টা? বলে 3টা ছেলে আছে 2টা মেয়ে আছে। এবার বলতেছে কয়টা আছে, মানে সবগুলি আনসার সে একবারে করে দিচ্ছে। তো গল্পের মূল কথা হচ্ছে, আপনি যদি সারাদিন গাধার মতো খাটেন, তো সেই খাটনির ফল যদি আরেকজনের 10 মিনিটের কাজের সমান হয়, কাজের ভ্যালু কিন্তু সমান দুজনের, ঠিক আছে? তো আপনি 50 লাইন কোড লিখলেন সারাদিন বসে, 50 লাইন মনে করেন 2 ঘন্টা ধরে খুব চিন্তা ভাবনা করে 50 লাইনে একটা কোড করে একটা আউটপুট নিয়ে আসলেন। আর একজন কী করলো, সে 3 লাইন 4 লাইন কোড লিখে সেই আউটপুটটা নিয়ে আসলো 2-3 মিনিটের ভিতরে। তো আপনি মনে করেন না যে আপনি খুব বেশি কষ্ট করছেন, আপনার স্যালারি বেশি হবে। তো আপনি অত বেশি কোড করছেন, আপনার স্যালারিও বেশি হওয়ার কথা, বা আপনি খুব এক্সপার্ট এটা মনে হওয়ার কথা, বাট আলটিমেটলি যে কম কোড করছে সে হচ্ছে এক্সপার্ট এবং সে হচ্ছে বুদ্ধিমান, তার প্রাইসটাও বেশি। তো যাই হোক, এত গল্প বলার মেইন কারণ হচ্ছে এখানে যেটা বললাম, যে আমরা এই কাজটা 2 লাইনে না করে 1 লাইনে করতে পারতেছি। কিভাবে দেখেন, আমি এখানে বললাম লেট, আমি এখানে ফার্স্ট নেম একবার, একটা বলে নিই, ফার্স্ট নেম আমি একবার ডিক্লেয়ার করছি, এই ফার্স্ট নেম আমি আর ডিক্লেয়ার করতে পারবো না, ভেরিয়েবল একটাই হবে, পরে আমি ইউজ করতে পারবো, যতবার ইচ্ছে আপনি এই ভেরিয়েবলটা ইউজ করতে পারবেন, বাট ডিক্লেয়ার এক নামে ভেরিয়েবল একবারই করতে পারবেন। তো আমি এটা দেই লাস্ট নেম ইকুয়াল টু, বললাম হাসান। তো দেখেন উপরে এটা 2 লাইনের কোড আমি এখানে 1 লাইনে করে ফেললাম, ঠিক আছে? ভেরিয়েবল ডিক্লারেশন এবং অ্যাসাইনমেন্ট এই 2টা কাজ একত্রে করা পসিবল। ক্লিয়ার সবাই? ওকে, তো আচ্ছা
কি অবস্থা দাদা, কেমন আছেন? করতে উদয় হইলেন তো বছর পরে। আরেকবার একটু বলেন, আমি বুঝতে পারিনি আপনার কথা। হুম, হ্যাঁ, আপনি আপনি হচ্ছে এখানে ফাংশন আছে, আপনি একটা ফাংশন ডিক্লেয়ার করে যতবার ইচ্ছা ততবার ইউজ করতে পারবেন। ঠিক আছে, এরকম অনেক ব্যাপার আছে, আমরা আস্তে আস্তে দেখবো ইনশাল্লাহ, সমস্যা নেই। হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ, ভাগ আছে ভেরিয়েবলের স্কোপ আছে, গ্লোবাল স্কোপ আছে, আবার হচ্ছে লোকাল স্কোপ আছে। যেমন আপনার যদি বুঝতে পারছি আপনার কথা আমি, যদি মনে করেন আপনার কাছে 5টা ফাংশন থাকে, ফাংশনের ভিতরে আপনি ওই ফাংশনটার ভিতরে আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন এক নামে একটা, বাট 2টা ফাংশনের ভিতরে আপনি আলাদা আলাদা নাম ইউজ করতে পারবেন, মানে একই নামে 2টা ফাংশনে ইউজ করতে পারবেন। তো ভেরিয়েবলের স্কোপের ভিতরে এটা আমরা দেখব। যেমন মনে করেন আমার এখানে আছে একটা ফাংশন নেম, এগুলো তো আপনাদের এখন দেখাইলে মাথা ঘুরবে, দেখে জানি নেই, এখানে আমি ইউজ করতে পারবো আবার ফার্স্ট টাইম। ঠিক আছে, এখানে আমি আবার ইউজ করতে পারবো। আবার এখানে মনে করেন আরেকটা ফাংশন আছে লাস্ট নেম, মনে করেন ফাংশন আবার এক নামে নিতে পারবো না, এখানে আছে, তো এই ফাংশনের ভিতরে নিতে পারবো, সমস্যা নাই, বাট এই ফাংশনটার ভিতরে আমি আবার ফার্স্ট নেম নিতে পারবো না। ঠিক আছে, সমস্যা আছে। হ্যাঁ, এটা গ্লোবাল স্কোপ আছে, তারপরে হচ্ছে আপনার লোকাল স্কোপ আছে, এগুলি দিয়ে আমরা দেখবো পরে, সমস্যা নেই। আচ্ছা, তো এখানে দেখেন অপারেটরের আমরা অলরেডি একটা শিখছি, এই যে সমান সমান, এটাকে কি বলছি আমরা? অ্যাসাইনমেন্ট অপারেটর, মনে আছে তো? আচ্ছা, এরপরে কিছু অপারেটর আছে যেগুলি দিয়ে যোগ বিয়োগ ভাগ গুণ, অর্থাৎ অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক মানে কি? অঙ্ক, তাই না? অ্যারিথমেটিক মানে কি? অঙ্ক, এই টাইপের ভিতরে। তো এর ভিতরে অপারেটর আছে প্লাস, মাইনাস, গুণ, ভাগ, তারপরে এটাকে কি বলে, টুইস্টার, এটা হচ্ছে পাওয়ার, আর এটা হচ্ছে মডুলাস, অর্থাৎ ভাগশেষ। না না, পার্সেন্টেজ না, পার্সেন্টেজ না, এটাকে প্রোগ্রামিংয়ের ভাষায় হচ্ছে মডুলাস, ভাগশেষ। ঠিক আছে, 4 দিয়ে যদি 10-এ ভাগ করেন কত থাকবে? 2। তো মডুলাস যখন ইউজ করবেন তখন রেজাল্ট আসবে 2। তো দেখবো, আমরা এখনই দেখবো টু দি প্লাস কোনটা। হ্যাঁ, ডাবল প্লাস ইউজ করা যাবে, বাট সেটা অন্য হিসাব, সেটাকে বলে হচ্ছে ইনক্রিমেন্ট। আচ্ছা, তো এইগুলি একদম সহজ, এই জন্য আজকে দেখাই দিই। আমি মনে করেন আমার কাছে 2টা ভেরিয়েবল আছে, আমি বললাম লেট নাম্বার 1 ইকুয়াল টু সাপোজ 50, একটা বলি হচ্ছে লেট নাম্বার 2 ইকুয়াল টু বলি আমি 100। আমার কাছে 2টা নাম্বার আছে, ঠিক আছে? তো আমি চাচ্ছি এই নাম্বারগুলিকে যোগ করতে, সেটা কিভাবে করব? কনসোল পড়ে নাই, আমি হচ্ছে আরেকটা ভেরিয়েবলের ভিতরে এটা স্টোর করি। কারণ রেজাল্ট লিখলাম, রেজাল্ট ইকুয়াল দিলাম, এরপরে বলবো কি নাম্বার 1 প্লাস নাম্বার 2। আচ্ছা, না না না, স্পেস বাধ্যতামূলক না, কনসোল লগ রেজাল্ট। আচ্ছা, তো এখানে বলেন এই লাইনে আমি কি কাজ করলাম? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, ম্যাক্সিমামই
ফার্স্টে 22 নাম্বার লাইনে আমি দুইটা কাজ করছি। এক হচ্ছে নাম্বার 1কে ডিক্লেয়ার করছি, প্লাস আমি ডিক্লেয়ার করার পরে 50কে মানে ভ্যালু অ্যাসাইন করছি, ভ্যালু 50 এটাকে নাম্বার 1-এর ভিতরে অ্যাসাইন করছি। 23 নাম্বার লাইনেও আমি সেম কাজটাই করছি, নাম্বার 2কে ডিক্লেয়ার করছি এবং এর ভিতরে 100 ভ্যালু অ্যাসাইন করছি। 25 নাম্বার লাইনে আমি তিনটা কাজ করছি। আমি রেজাল্ট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ডিক্লেয়ার করে অ্যাসাইনমেন্টে পরে আসে এইখানে আমি একটা কাজ করছি। এটুকু হচ্ছে আমার একটা টাস্ক, সেটা কি নাম্বার 1 ভেরিয়েবল এবং নাম্বার 2 ভেরিয়েবলকে আমি যোগ করছি, অ্যাডিশন করছি। হ্যাঁ, তো যোগ করে আমি কি করছি, এই যোগ ফলটাকে রেজাল্টের ভিতরে অ্যাসাইন করছি। 27 নাম্বার লাইনে এসে আমি রেজাল্টটাকে ইউজ করছি। তো এখন আমার রেজাল্ট আসবে কত, 150। কনসোলের ভিতরে আমি 150 পাবো। এটুকু কে বুঝেন নাই বলেন? কারো কোনো কনফিউশন আছে এখানে? কনসোল লগ হচ্ছে আপনি রেজাল্ট দেখার জন্য জাভাস্ক্রিপ্টে অনেকগুলি সিস্টেম আছে, তার ভিতরে একটা সিস্টেম হচ্ছে কনসোল লগ, আউটপুট দেখার জন্য। ঠিক আছে, ওকে। তো সেম ওয়েতে আপনি যদি চান এই দুইটা ভ্যালুকে মাইনাস করতে পারেন। এবার রেজাল্ট কত আসবে? আদা কিসের অর্ধেক? 50? ঠিক পর্যন্ত দেখা বলেন। -50, এক্স্যাক্টলি। এটার অ্যান্সার আসবে -50। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে আমি ভাগ করতে পারতেছি, ভাগ করলে কত আসবে? শিওর আপনি? 2 আসবে? 0.2 না, 0.5। এইবার আদা আসবে রেজাল্ট। 50কে যদি 100 দিয়ে ভাগ করেন তাহলে কত হয়? আদা হয় না? ম্যাথে এই অবস্থা কেন আপনাদের? খাইছে তো, ভয়ঙ্কর অবস্থা। আচ্ছা, না হুট করে না, মূলত আপনারা নাম্বারটা খেয়াল করতেছেন না। ফার্স্টে যেটা থাকবে ভাজক কোনটা, যেটা ফার্স্টে সেটা, সরি ভাজ্য, আর ভাজক হচ্ছে পরেরটা। অর্থাৎ যেটাকে ভাগ করবেন সেটা হচ্ছে ফার্স্টে, আর যেটা দিয়ে ভাগ করবেন সেটা হচ্ছে পরে। তো ফার্স্টেরটা হচ্ছে 50, 50কে আমি ভাগ করতেছি 100 দিয়ে, তো রেজাল্ট আমার আসবে 0.5। ওকে, তো এটাকে যদি গুণ করি 5000। ওকে, 5000 চলে আসছে। এরপরে আমরা আমাদের এবার একটু ভ্যালুটা ছোট করি। ঠিক আছে, নাম্বার 1কে করলাম 5 আর নাম্বার 2কে করলাম 2। এবার এখানে দেই ডাবল স্টার, তাহলে এবার কি হবে? 5 স্কোয়ার মূলত। ঠিক আছে, 5 স্কোয়ার মানে 25। ঠিক আছে, তো 5কে যদি কিউব করেন তাহলে কত আসে? 125, তাই তো? তো এটা এই নাম্বারটাকে অর্থাৎ নাম্বার 1কে আমি পাওয়ার দিব, যত এখানে দিবেন পাওয়ার সেটাই কাউন্ট হবে যদি আপনি ডাবল স্টার দেন। স্টার বলেন যেটাকে আপনারা আর কি, মানে ডাবল গুণ মানে হচ্ছে পাওয়ার। অ্যান্ড মোস্ট কনফিউজিং ফ্যাক্ট দিস মডুল, ঠিক আছে, এটা হচ্ছে ভাগশেষ। তো মনে করেন আমার ফার্স্ট নাম্বারটা হচ্ছে 10 আর সেকেন্ড নাম্বারটা 3 থাকলো। এবার দিলাম আমি এখানে মডুলাস, এবার রেজাল্ট কত আসবে? নো 1, এটা হচ্ছে ভাগশেষ, এটা আসবে 1। তো এই তিনটা আমরা এই চারটা আমরা পারবো, সমস্যা নাই, বাট এই জিনিস দুইটা একটু মাথায় রাখতে হবে। ডাবল স্টার মানে পাওয়ার, আর মডুলাস হচ্ছে ভাগশেষ, মানে ভাগ করে লাস্টে যত থাকবে সেটা, খুচরা যেটা থাকবে।
তো এখানে যদি 4 হইতো তাহলে কত আসতো? যে আগের বার বলছিলেন 2.5, সে বলেন এখন কত আসবে রেজাল্ট? হুম, 2 আসবে, রাইট। এবার কত আসবে? 0। ওকে, তাহলে ক্লিয়ার তো আমরা সবাই এই কয়টা অপারেটর? প্লাস, মাইনাস, গুণ, ভাগ, পাওয়ার এবং মডুলাস, এই কয়টা অপারেটর ক্লিয়ার। আর আমরা একটা অপারেটর দেখছি হচ্ছে অ্যাসাইনমেন্ট, রাইট? তাহলে কয়টা দেখলাম আমরা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা অপারেটর আমাদের দেখা হয়েছে। সামনে যাব আর আচ্ছা বলেন কি কোশ্চেন? ক্লাসের আগে এটা, আচ্ছা এটা হচ্ছে কমেন্ট আউট করা। আপনারা HTML CSS এর ভিতরে কমেন্ট করছেন না, তো সেই কমেন্টটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে সিঙ্গেল লাইন কমেন্ট করে হচ্ছে ডাবল স্ল্যাশ দিয়ে। আর যদি মাল্টিপল কমেন্ট করতে হয়, যেমন এইখান থেকে আমার এই পর্যন্ত কমেন্ট করা, সেক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে স্ল্যাশ স্টার, আর এটা ক্লোজ করব হচ্ছে স্টার স্ল্যাশ। ঠিক আছে, এর ভিতরে এটা হচ্ছে কমেন্ট, এটা হচ্ছে মাল্টি লাইনের জন্য, আর সিঙ্গেল লাইনের জন্য হচ্ছে ডাবল স্ল্যাশ। তো কমেন্ট মানে কি তা তো জানেন মনে হয়, যে এই কোড আর এক্সিকিউট হবে না, এই কোডের রেজাল্ট আসবে না। আচ্ছা, আর আগাবো না? ওকে, আগালাম। বুট স্ট্র্যাপের ক্লাসের দিন ইনশাল্লাহ, একটার ভিতরে আর একটা ঢুকাই ফেললে সমস্যা। আচ্ছা ক্লাস শেষ করতেছি, আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষে আমি দেখবো আপনার। আচ্ছা, কোশ্চেন আছে কারো কোনো? আজকে যে টপিক দেখলাম, আমরা কি দেখলাম? মেইনলি মনে করেন সিনট্যাক্স আর এটা ভুলে যান, ওটা এতটা ইম্পর্টেন্ট না, কমেন্ট এটা আপনারা দেখতে দেখতে এমনিই শিখে যাবেন। বাট মেইনলি হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার এবং এই যে অপারেটর দেখলাম, এর ভিতরে কারো কোনো কনফিউশন? একটা কনফিউশন আছে আমি জানি, ওই যে কোশ্চেন করছিলেন কে যেন, একটু এটা বলেই দেই। এটাও ভেরিয়েবল, এটাও ভেরিয়েবল, বাট এটার ভ্যালু দেখেন কোটেশনের ভিতরে রাখছি, এটার ভ্যালু কোটেশনে রাখি নাই। এটার ভ্যালু হচ্ছে আমি এই ডাবল কোটেশনেও রাখতে পারতাম। সিঙ্গেল কোট দেন, ডাবল কোট দেন, যেটাই দেন, এই ভ্যালুটাকে কোটেশন দিতে হবে। আর আপনি যদি কোটেশন না দেন, সুন্দর করে একটা ইরর আসবে, এই যে দেখেন। ঠিক আছে, রাইট। যদি স্ট্রিং হয়, স্ট্রিং কি জিনিস? স্ট্রিং হচ্ছে কালেকশন অফ অ্যালফাবেট, সেটা এবিসিডি হইতে পারে আবার নাম্বারও হইতে পারে, বাট সেই জিনিসটা যদি কোটেশনের ভিতরে থাকে তখন হচ্ছে সেটা স্ট্রিং, বুঝছেন? আর যদি এটা আপনি কোটেশনে না রাখেন তাইলে কি হবে বলেন তো? জাভাস্ক্রিপ্ট কি মনে করবে? এই লাইনটা দেখেন, এই লাইন দেখে কি, না, এই লাইনটা দেখে বলেন তো, কোটেশন ছাড়া যদি আমি এখানে কিছু লিখি তাহলে জাভাস্ক্রিপ্টটাকে কি মনে করবে? না, না, নাম্বার মনে করবে না। এইখানে এটাকে কি মনে করতেছে জাভাস্ক্রিপ্ট? এটা কোটেশন আছে, এটা কোটেশন আছে নাই, তাহলে এই জিনিসটা কি? এই নাম্বার 2 নাম্বার 1 কি? ভ্যারিয়েবল, এক্স্যাক্টলি। আমি যখন এই কোনো স্ট্রিংকে কোটেশন দিব না তখন সে মনে করবে এটা ভেরিয়েবল। দেখেন কি বলছে, হাসান ইজ নট ডিফাইন্ড, অর্থাৎ ও মনে করছে ভেরিয়েবল, তো এই ভেরিয়েবলটা আমি ডিফাইন করি নাই, সেজন্য ও বলতেছে যে হাসান ইজ নট ডিফাইন্ড। ঠিক আছে, যে হাসান ভেরিয়েবলটা আমি ইউজ করতেছি বাট সেটাকে আমি ডিফাইন করি নাই। এই লাইন দুইটা আমি কমেন্ট আউট করে দিই। এই দুটো তো ভেরিয়েবল ছিল, এখন কি ভেরিয়েবল আছে? এখন কিন্তু এই দুটা ভেরিয়েবল নাই, এই দুটা স্ট্রিং হয়ে গেছে, কারণ আমরা এটা ডিক্লেয়ার করি নাই কোথাও। তো এইখানেও যদি আমি করি, রিলোড দেই, এটা বলবে নাম্বার 1 ইজ নট ডিফাইন্ড। তো ইরর নর্মালি একটা আসে,
টুটা আসে নাই, বাট আপনি এখান থেকে এটা উঠাই দেন, এটুকু উঠাই দেন, তারপরে টুটা আসবে, অর্থাৎ ইরর একটা আসে, একটা সলভ করবেন আর একটা আসবে আর কি, এরকম ব্যাপার। তো এটা আমি সলভ করে দেই, দেখেন সলভ করে দিলাম, এটার উপর থেকে এই যে রেখাটা উঠে গেছে, আর ওটার ইরর নাই, একেবারে ইরর আসছে নাম্বার 2 এর। তো নাম্বার 2-কে এখন মনে করতেছে স্ট্রিং, সরি ভেরিয়েবল, বাট আলটিমেটলি এটা একটা স্ট্রিং, ঠিক আছে? তো যদি ঢুকে নাই মাথায়, কেন ঢুকে নাই বলেন? আচ্ছা আমি আবার বলি, হ্যাঁ এটা স্ট্রিং, এটাও স্ট্রিং, ফলাফল আসবে না। ওকে, ফলাফল আসবে না, দেখেন অবস্থা। তো যোগ করলাম না, কত হওয়ার কথা এখন যোগ করলে? 15, 15 হওয়ার কথা, বাট 105 হয়ে যাবে। হিসাব করে বলেন কেন? না যোগ হয় নাই, দুইটা জোড়া লেগে গেছে। এখানে 10 প্রিন্ট হচ্ছে, তারপরে 5 প্রিন্ট হচ্ছে, তো ভিতরে কোনো স্পেস নাই জন্য আমরা দেখতেছি 105। এখানে যদি স্পেস দিয়ে দিই আমি, তাহলে দেখবেন এই যে এটা 10, এটা 5। তো এটা স্ট্রিং হওয়ার কারণে জাভাস্ক্রিপ্ট এটাকে আর যোগ করতে পারে নাই, ও জোড়া লাগাই দিছে। জোড়া লাগানো আর যোগ করা তো বুঝেন, এই দুইটা যোগ করলে হয় 15, আর জোড়া লাগাইলে হয় 105। এটা ডাবল নাম্বার নিলে 50 করে দিলাম, ওকে। তাহলে এবার কত হবে? 1050, ঠিক আছে? এটা হচ্ছে জোড়া লাগাইছে, কারণ ফার্স্টের এটা স্ট্রিং, এটা নাম্বার না। যোগ করা যায় বা যে কোনো ম্যাথমেটিক্যাল, এই যে অপারেটরগুলো দেখতেছেন, এই সব কয়টা অপারেটর ইউজ করার পূর্ব শর্ত হয়েছে নাম্বার হইতে হবে, ঠিক আছে? ডাবল কোটেশনে রাখা যাবে না, অবশ্যই নাম্বার হইতে হবে। হ্যাঁ নাম্বারটা হইতে পারে, দশমিক হইতে পারে, সমস্যা নাই, কিন্তু স্ট্রিং হইতে পারবে না, নাম্বারই হইতে হবে। সাবস্ট্রিং যখন ছিল তখন যদি আমি যোগ দিতাম, যোগের জায়গায় তাইলে দেখেন কি হইতো। 40 কেন আসছে বলেন? আচ্ছা এইটা কেন? আচ্ছা এইটার একটা লজিক আছে, বুঝছেন? লজিক হচ্ছে এটা যোগের ক্ষেত্রে আপনি ভাগ করেন, ভাগ কিন্তু ঠিকমতো আসবে। লজিকটা বুঝাইতে তো সমস্যা, স্ট্রিং না বুঝাইলে মনে করেন এখানে আমি নিলাম লেট ফার্স্ট নেম, আরেকটা নিলাম হচ্ছে লেট লাস্ট নেম। দুইটা ভেরিয়েবলে আমার দুইটা নাম আছে, ফার্স্ট নেম আছে ফার্স্ট নেম ভেরিয়েবলে, লাস্ট নেম আছে লাস্ট নেম ভেরিয়েবলে। এখন আমি যদি চাই যে দুইটা নাম একসাথে দেখবো, আমি এখানে কনসোলটা আমি একটু করে দেই, এখানে দেখেন এখানে আমি লিখতে পারতেছি ফার্স্ট নেম, ওকে ফাইন, বাট এখানে যদি আবার লাস্ট নেম লিখি ইরর দিবে, যে দেখেন ইরর দিচ্ছে। কালকে বাজে, কালকে 30 তারিখ কেন? আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। কি খাবা? বিরিয়ানি রান্না করতে পারবা? ফ্রি আছো? হুম, হ্যাঁ ওকে ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে কিন্তু ইরর দিচ্ছে। ইরর কেন দিচ্ছে? কারণ হচ্ছে এই দুইটা যে ভেরিয়েবল আমরা লিখছি পাশাপাশি, এই দুইটা একটা সম্পর্ক চায়। হুম, দুইজন পাশাপাশি থাকতে হলে তাদের একটা সম্পর্ক লাগে, হয় তারা প্রতিবেশী হইবে, নাইলে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ হবে, এরকম হইতে পারে, বা ভাই বোন হইতে পারে, যা হোক তাদের একটা রিলেশন লাগবে, ঠিক আছে? তো দুইটা স্ট্রিংকে যদি জোড়া লাগাইতে চান সেক্ষেত্রে আমরা ইউজ করি প্লাস।
এখন এটা মনে করেন না যে যোগ করতেছে, এটা হচ্ছে কনকেটেনেশন বলে এটাকে, অর্থাৎ জোড়া লাগানো। এটা একটা স্ট্রিং, এটাও একটা স্ট্রিং। স্ট্রিং তো আর যোগ করা যায় না, বাট জোড়া লাগানো যায়। এই যে দেখেন দুইটা জোড়া লেগে গেছে। তো দুইটা ভেরিয়েবলকে বা দুইটা স্ট্রিংকে জোড়া লাগানো। এখন জাভাস্ক্রিপ্ট কনফিউজড হয়ে যায় শুধুমাত্র প্লাসের ক্ষেত্রে। যদি স্ট্রিং থাকে ও জোড়া লাগায়, যে কোনো একটা স্ট্রিং থাকলে জোড়া লাগাই দিবে। আর যদি হচ্ছে আপনার দুইটা নাম্বার হয় তাহলে যোগ করবে, কারণ একটা অপারেটর থেকেই দুইটা কাজ হচ্ছে। ঠিক আছে, তো আপনি স্ট্রিং দিবেন জোড়া লাগবে, আর যদি নাম্বার দেন যোগ করবে, যেহেতু একটা অপারেটর দিয়ে দুইটা কাজ হয়। তো এটা স্ট্রিংয়ে আপনাদের দেখাইতে চাইছিলাম, তো দেখাই দিলাম। স্ট্রিংয়ে আবার আলোচনা করব, সমস্যা নেই। তো এইখানে আপনি যখন ভাগ গুণ বা অন্য কয়টা, এই যে কোথায় গেল, এই যে প্লাস বাদে বাকিগুলি যদি স্ট্রিং এর ভিতরে দিয়ে রাখেন তাহলেও কাজ ঠিকমতো করবে। যেমন এটা দেখেন, এটাও স্ট্রিং আছে, এটাও স্ট্রিং আছে, বাট আপনি যদি এটাকে গুণ করেন কত হবে, 500। এই কই গেল, সরি কনসোল করে নিই, 500। আমি হচ্ছে ভাগও করতে পারবো, দেখেন না খাইনি, আসতেছে, ভাগ হচ্ছে, না দিলেও কাজ করবে। হ্যাঁ সমস্যা নেই, কাজ করবে। প্লাস ছাড়া বাদ বাকিগুলো কাজ করবে, মানে স্মার্ট আছে। আপনি স্ট্রিংয়ের ভিতরে মানে কি বলে চকলেটের ভিতরে যদি বোম বোম নিয়ে যান, ঠিক আছে, তাহলে ওটা সে বুঝতে পারবে যে এটা চকলেট বোম, এটা চকলেট না, এটা চকলেট বোম, ও ডিফাইন করতে পারবে। বাট মেইন সমস্যাটা হচ্ছে আপনাদের এইটা দেখানোর কারণ হচ্ছে যে ও কনফিউজড শুধু প্লাসের ক্ষেত্রে হয়, এবং কেন হয় সেটাও দেখাই দিলাম। যে একটা অপারেটর দুইটা কাজ করে, যোগের কাজও করে এবং জোড়া লাগানোর কাজও করে। তো জোড়া লাগানোর শর্ত আমি আবার বলে দিই, জোড়া লাগানোর শর্ত হচ্ছে স্ট্রিং হইতে হবে, যে কোনো একটা স্ট্রিং মানেই হচ্ছে সে জোড়া লাগাই দেবে। আর যদি দুইটাই নাম্বার হয় সেক্ষেত্রে সে যোগ করবে। তো এজন্য ও এইখানে শুধু প্লাসের ক্ষেত্রে কনফিউজড হয়, বাকি ক্ষেত্রে ঠিক আছে, আপনি নাম্বার দিয়ে দেন, সমস্যা নেই। বাট এইখানে আপনি দেখেন এটার ভিতরে আমি নাইম লিখে দিই, এবার কি আসবে বলেন, এটা মনে করেন বিয়োগ দিলাম, এবার আসবে নান। নান মানে হচ্ছে নট এ নাম্বার, মানে আমি যেটাই যোগ করছি এটা নাম্বার না, সে এই অপারেটরটা চালাইতে পারতেছে না। মানে নাইমের সাথে এটা মাইনাস করা সম্ভব না। তো ও বলতেছে যে এটা নাম্বার না, NAN, নট এ নাম্বার। ঠিক আছে, তো যে কোনো অপারেটর যদি আপনি স্ট্রিং মানে পিওর স্ট্রিং যেটা শুধু যে মনে করেন এইটা দিল, এই কোটেশন দিল, এই কোটেশন দিল, এটা দিয়ে স্ট্রিং করার একটাই হিসাব, এই 50, এটা ডাটা টাইপ স্ট্রিং, কিন্তু ভিতরে কি আছে, নাম্বার আছে। আর এটা কি হলো, এটা কিন্তু অরিজিনিয়র স্ট্রিং। এটা একটু সহজ এক্সাম্পল দেই, আপনি বাংলাদেশি, আপনি বাই বার্থ বাংলাদেশি, আপনার জাতীয়তাও বাংলাদেশি, বাট আপনি গেলেন আমেরিকা গিয়ে আপনি গ্রিন কার্ড পাইলেন, কি হলেন, আপনি আমেরিকান নাগরিক। বাট অরিজিনালি আপনি কি, অরিজিনালি কিন্তু আপনি বাঙালি। ঠিক আছে, মানে আপনার অরিজিনটা কিন্তু আপনি বাঙালি। হ্যাঁ, আপনার আমেরিকান ভিসা আছে, দ্যাটস ওয়াই আপনি আমেরিকান নাগরিক হয়ে গেলেন, বাট আপনার অরিজিন বাঙালি। তো এখানেও ব্যাপারটা ওই রকমই, যে এই 50 হচ্ছে আমেরিকান ভিসা নিয়ে ও নাম্বার ও হয়ে গেছে স্ট্রিং। বাট এর ভিতরে আমি যে অ্যালফাবেট লিখতেছি এটা তো অরিজিনই তো আমেরিকান। ঠিক আছে, অরিজিন হচ্ছে আমেরিকান মানে স্ট্রিং। মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি কারো, যাওয়ার কথা এখন আপনাদের মাথার উপর দিয়ে? আচ্ছা ঠিক আছে, তাহলে এতটুকুই থাকেন, মাথার উপর পর্যন্ত আমরা না যাই, মাথার ভিতরেই থাকি। ঠিক আছে, হ্যাঁ ইনশাল্লাহ।